মুকুন্দপুর নামের একটা ছোট্ট গ্রামে নমিতা তার দুই বৌমাকে নিয়ে থাকতো। তবে তার ছিল তিন ছেলে। তিন ছেলের মধ্যে তার দুই ছেলের বিয়ে দিয়েছিল। তবে তার দুই বৌমা ছিল যেমন রূপবতী তেমন ধনী বাড়ির মেয়ে। মা, আপনি বলুন তো, আমার আর মেজুর মধ্যে সব থেকে কে বেশি সুন্দরী? দেখো দিদি, মা এক্ষুনি বলবে সব থেকে বেশি সুন্দরী আমি, কারণ সবাই জানে সব থেকে বেশি সুন্দর আমার দেখতে। দেখো বৌমারা, তোমরা এমনভাবে নিজেদের মতো ঝগড়া করো না মা। দেখো মা, তোমরা দুজন হচ্ছে আমার কাছে সুন্দরী, কেউ খারাপ না, বুঝেছো? তোমরা দুজন হচ্ছে আমার কাছে সমান, আর এমনভাবে ঝগড়া করো না তো। দেখুন মা, আপনি ভাগ্য করে আমাদের মতো দুই বৌমাকে পেয়েছেন। দেখুন তো, আমরা সব দিক থেকে আমাদের গুণ আছে, কোন দিকটা আমাদের গুণ নেই বলুন তো? এইবার শুধু আমরা ছোট বৌমাকে দেখতে পারলেই হয়, দেখব সে কেমনই আসে। আরে বড় বৌমা, তুমি অত চিন্তা করো না মা। দেখবে তোমাদের মতো এমন একটা সুন্দরী মেয়ে দেখে আমার ছেলেকে বিয়ে দেব। ওইসব আমি চিন্তা করি না। আমার ছেলের কি খারাপ দেখতে বলো তো দেখি? আমার ছেলের জন্যও একটা সুন্দরী মেয়ে আসবে, বুঝেছো? এইবার যদি আমার ছোট ছেলেটার একটা সুন্দরী দেখে মেয়েকে বিয়ে দিতে পারি, তাহলে আমি এরকম শাশুড়ি হব। এই গ্রামে তিনটে সুন্দরী বউয়ের একমাত্র শাশুড়ি আমিই হব। কত ভাগ্যবতী তাহলে ভাবো আমি। কিন্তু মা, সুন্দরী মেয়ে তো আনবেন ঠিক আছে, কিন্তু আমাদের মতো কি এরকম ধনী বাড়ি থেকে বৌমা আনতে পারবেন? সেটা বলুন তো দেখি। তা নিয়ে কোনো চিন্তা নেই, তোমাদের দুই বৌমাকে ভালো ঘর থেকে নিয়ে এসেছি। আর এমনিতে এই পাড়ার সবাই জানে যে আমি আমার তিনটে বৌমাকে ভালো ধনী বাড়ি থেকে নিয়ে আসব, আর তেমনই সুন্দর দেখতে হবে। আর আমার ছোট ছেলেকে খারাপ দেখতে নাকি? সে যে চাকরি করে, তার জন্য তো ভালো মেয়ে তো খুঁজতে হবে, বলো? আচ্ছা ঠিক আছে মা, এই সব কথা ছাড়ুন। আগে বলুন যে কি কি রান্না করতে হবে না করতে হবে, আবার যে আমাদেরকে রান্না বান্না বসাতে হবে। আচ্ছা শোনো বৌমারা, একটা কথা বলি। আমরা তো কালকের বাজার থেকে ট্যাংরা মাছ নিয়ে এসেছিলাম। তা যাও তো মা, আজকে ট্যাংরা মাছের ভালোভাবে ঝাল করো পেঁয়াজ দিয়ে, দেখবে খুব ভালো লাগবে। আর তখন বাড়ি থেকে নমিতার ছোট ছেলে ডাকাডাকি করতে থাকে, আর তার আওয়াজ শুনে তারা সবাই বাইরে বেরিয়ে দেখে। মা, দেখো দেখো, আমি তোমার জন্য নতুন বৌমা নিয়ে এসেছি। আমি বিয়ে করেই চলে এসেছি মা। আরে বাবা, এ তুই কি করেছিস রে? কি সর্বনাশটা করলি বলতো? আমাদের না জানিয়ে এই মেয়েকে বিয়ে করেছিস। আর এই মেয়েটা তো পটোর মেয়ে, তাহলে দেখে দেখে এমন নিচু জাতের মেয়েকে বিয়ে করে নিয়ে আসলি? এমনটা কেন করলি বাবা, বল কেন করলি? কেন মা, পটো বলে কি তাদের কোনো সম্মান নেই বলো? এমনভাবে কেন বলছো বলো তো? আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করে নিয়ে এসেছি, তাহলে এখানে ক্ষতিটা কি কর? মা, এটা কি করে হয়ে গেল? আপনি তো কিছুক্ষণ আগে বলছিলেন যে আমাদের মতো ধনী বাড়ির মেয়েকে নিয়ে আসবেন, আবার খুব সুন্দরী। তবে এই মেয়ে সুন্দরী তো ঠিক আছে, কিন্তু দেখুন নিচু জাতের মেয়েকে নিয়ে চলে এসেছে। মা, আপনার আশায় সব জল ঢেলে দিয়েছে। মা, আমার বাবা পটুটা কি হয়েছে? আমরা অনেক গরিব, তাই জন্য সবাই আমাদের নিচু জাত বলে। কিন্তু দেখুন মা, আমি বাড়ির সবাইকে খেয়াল রাখবো, ভালোবাসবো, বাড়ির সব কাজ করে দেব, কেউ আমার ওপর কোনো অভিযোগ করবে না মা। এই মেয়ে, তুমি একদম চুপ করো। তোমাকে এখানে কেউ কোনো কথা বলতে বলেনি। আমি কত আশা করেছিলাম বাবা, তুই একটা ভালো ঘরের মেয়েকে বিয়ে করবি। দেখে দেখি এই বাড়ির মেয়েকে বিয়ে করে নিয়ে আসলি, যাদের আমাদেরকে একদম পছন্দ না। দেখ বাবা, আমি ভালোই বলছি, এই মেয়ে নিশ্চয়ই তোর ওপর জাদু টোনা করেছে। তুই এই মেয়েকে ছেড়ে দে বাবা, ছেড়ে দে। আমি তোকে ভালো জায়গায় বিয়ে দেবো বাবা। মা, তুমি এইসব কি বলছো? ও আমার উপর জাদুটোনা কেন করবে? আমি নিজের ইচ্ছায় ওকে বিয়ে করেছি, যাকে ভালোবেসেছি তাকে বিয়ে করেছি, তাহলে তোমরা মেনে কেন নেবে না? এই মেয়ে শোনো, তুমি যেমনভাবে ড্যাং করে ভাইয়ের হাত ধরে এসেছো, তেমনভাবে তুমি একা চলে যাও। এই বাড়ি থেকে তোমাকে কেউ মেনে নেবে না, আর তোমার মতো নিচু জাতের মেয়েকে আমরা কেউ মেনে নেব না, বুঝেছো? তুমি এখান থেকে চলে যাও। না, আমি কোথাও যাব না। বিয়ের পর সব মেয়েদের তার শ্বশুর বাড়ি হচ্ছে নিজের বাড়ি বলা হয়, তাহলে আমি আমার নিজের বাড়িতে এসেছি, আর আমি আমার স্বামীর অধিকারী এই বাড়িতে থাকবো। আমি কেন থাকতে পারবো না বলুন তো? আপনারা আমার সাথে এমনভাবে অন্যায় করবেন না। দেখুন মা, দেখুন আপনার ছোট ছেলে যে মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে, সেই মেয়ের মুখে যে বলে ফুটেছে, এত বড় বাড়ি দেখে লোভ সামলাতে পারছে না। সেইখানে দেখুন না, একদম গেটে বসে আছে যে ও আর যাবে না। দেখো মা, তোমরা যদি আমার বউকে মেনে না নাও তাহলে বলে দাও,
আমরা থাকবো না, আমি এখানে আমার বউকে নিয়ে চলে যাব। তবু তোমাদের এমনভাবে অপমান আমরা শুনতে পারবো না। নমিতা তার ছোট ছেলের এমন কথা শুনে সে অবাক হয়ে যায়, তাই সে কোনো কিছু কথা বলে না। তাই তার ছোট ছেলে এবং বৌমাকে বাড়িতে তুলে নেয়। পরের দিন সকালে সুনিতা রান্নাঘরে রান্না করছিল, সেখানে ছোট বৌমা পূজা যায়। দিদি, আমি তো এইবারই নতুন, তুমি আমাকে সব কিছু দেখিয়ে দাও। আর কি কি রান্না করতে হবে আমাকে বলে দাও, আমি সব রান্না করতে পারি। আর বাড়ির সব কাজকর্ম আমিও করতে পারি, তাই তোমাদের হাতে হাতে আমি কাজ করলে আমারও খুব ভালো লাগবে। না না, তোকে করতে হবে না। এই সংসারের একটা কাজে তোকে হাত দিতে হবে না। মা বারণ করেছে যে তোর মতো নিচু জাতের মেয়ের হাতে জলও স্পর্শ করবে না। তাই জন্য তোর কোনো কাজে আমাদের কোনো দরকার নেই। আর হ্যাঁ, আমরা রান্না বান্না করলে সেটা তোকে দেওয়া হবে, তুই খেয়ে নিবি চুপচাপ। তাই এখানকার কোনো কাজে তোকে হাত দিতে হবে না। দিদি, এইসব তুমি কি বলছো? এখনকার দিনে এইসব কেউ মানে না। আর তোমরা এমনভাবে আমাকে আসার পর থেকে অপমান করেই যাচ্ছ। দিদি, তুমি একটা কথা বলো তো, আজকে আমার জায়গায় যদি তুমি থাকতে, তোমাকে যদি এসব কথাবার্তা বলা হতো, তাহলে তোমার মনের মধ্যে কেমন চলতো সেটা বলো তো দিদি। দেখ ছোট, আমাদের সাথে তোদের তুলনা করবি না। কোথায় তোরা গরিব ফুতুরে, আর আমরা কোথায় ধনী বাড়ির মেয়ে, আর আমাদের সাথে তোদের তুলনা করছিস? শোন, এরকম যদি হতো তাহলে বড়লোক বাড়িতে আমরা বিয়ে করতাম না, বুঝেছিস? আমাদের মতো কোনো জাতের ছেলের সাথে বিয়ে করতাম। আর তোর তো লোক লজ্জার কিছু ভয় নেই। দেখেছিস শ্বশুরবাড়ি বড়লোক, সেইখানে এখানে চেপটে বসে গেছিস। এত অপমান হচ্ছিস, তবুও তুই মাটিতে ফিরে যাচ্ছিস না। তোর মতো মেয়ে বাপের জন্মে দেখিনি বাবা। আর তখন সেখানে মেজ বৌমা কবিতা চলে আসে। দিদি, এই ছোট জাতের মেয়েটা এই রান্নাঘরে কি করছে বলো তো? মা তো বলেছে যে ওর হাতে কোনো জিনিস খাবে না, তাহলে ও এখানে ঘোরাফেরা কেন করছে? ওকে বলো না যে ওর মতো ওর ঘরে গিয়ে বসতে। তুই বুঝতে পারছিস না? ও যে নির্লজ্জ বেহায়া মেয়ে, ওকে তুই যতই অপমান কর না, ও তবু যাবে না। কেন বলতো? ও তো জানে যে এই বাড়ি ছেড়ে ও কোথায় যাবে। এখানে তো ভালো মন্দ খাওয়া দাওয়া হয়। আর এমনিতে ওর মতো মেয়েকে তো কোনো ভালো ঘরের ছেলে তো বিয়ে করবে না। আর জানিস, ও এখানে এসেছে রান্না বান্না করতে। আমি বাবা বারণ করে দিয়েছি, ওকে কোনো রান্না বান্নার কাজে হাল লাগাতে দেব না। দেখো দিদি, আমি কষ্ট করে বলে দিচ্ছি, ওই মেয়ে যদি রান্না বান্না করে তাহলে আমি কিন্তু খাবো না, বলে দিচ্ছি। আরে না রে মেজো, তুই অত চিন্তা করিস না তো। আমি থাকতে ওই মেয়ে এই সংসারে কোনো কাজে হাত লাগাতে পারবে না। তুই ওইসব নিয়ে চিন্তা করিস না তো। পূজা তার দুই জায়ের এমন কথা শুনে তার খুব খারাপ লাগে, কিন্তু সে কোনো কিছু কথা বলে না, ওখান থেকে চলে যায়। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে একদিন নমিতা তার পাশের বাড়ি একটা বউয়ের সাথে কথা বলতে থাকে। কি রে নবিতা, তুই তো বড় মুখ করে বলেছিলিস যে তুই নাকি তোর 3 বৌমাকে খুব বড়লোক বাড়ি থেকে নিয়ে আসবি। তা ঠিক কথা, তোর 2 বৌমাকে নিয়ে এসেছিস, কিন্তু তোর ছোট বৌমা দেখতে সুন্দরী, কিন্তু দেখ একটা ছোট জাতের মেয়েকে বৌমা করে নিয়ে আসলে। ছি ছি ছি, এ কি কাণ্ড, কি কাণ্ড! তোকে আমি কি বলি রে মালতী, সব আমার কপাল রে কপাল। 2 বৌমাকে তো দেখে শুনে ভালোভাবে নিয়ে এসেছি, একদম ধনী বাড়ির মেয়ে। আর একটা দেখো, সে আমি কি পছন্দ করেছি নাকি? আমার ছেলে নাকি প্রেম ভালোবাসা করে আর নিয়ে এসেছে। তাহলে তুই বল দেখি, এরকম একটা মেয়েকে ঘরে আনতে পারলো? দেখ নবিতা, আমি একটা কথা বলি, সে তোর ছোট বৌমা যেই ঘরের মেয়ে হোক না কেন, এমনিতে তো খুব ভালো রে, কাজকর্মে খুব পারদর্শী। তা ওরকম মেয়েকে তুই বৌমা হিসাবে মেনে কেন নিচ্ছিস না বলতো? মেনে নে, মেনে নে। এমনিতে তোর 2টো বৌমার থেকে ওই বৌমা অনেক ভালো রে। দেখবি ওই 2 দিন পর যদি তোর বৌমারা খেতে না দেয়, তোর ওই বৌমাই হবে তোর ভরসা। হ্যাঁ মালতী, তুই যাই বলিস আর তাই বলিস, তা বলে ওই মেয়েকে আমি আমার কখনো বৌমা হিসাবে মানবো না। আর হ্যাঁ, মনে রাখিস, আমি না খেয়ে থাকবো ঠিক আছে, তবু ওই মেয়ের হাতে আমি কখনো জল গ্রহণ করবো না রে। দেখ নমিতা, একটা কথা বলি, সময় থাকতে দাঁতের মর্যাদা করতে হয়। সময়টা একবার চলে গেলে সেই দাঁত কিন্তু আর কাজে লাগে না, মনে করে রাখিস। তুই কি জানিস মালতী, ওই মেয়ের জ্বালায় আমি 2 দণ্ড বাইরে মুখ দেখাতে পারি না কারোর কাছে, যে না তাই এসে বলে চলে যায়। তাহলে তুই বল, এরকম মেয়েকে কেন মেনে নেব? আমার একদম পছন্দ না। শুধু আমার ছেলেটার জন্য ওই মেয়েকে বাড়িতে তুলেছি, তা না হলে আমি কখনো তুলতাম না।
এমনভাবে নমিতা আর মালতী বসে বসে কথা বলতে থাকে। কিন্তু অন্যদিকে পূজাকে প্রতিনিয়ত অপমান শুনতে হয় ছোট জাতের মেয়ে বলে, কারণ তাকে সবাই উঠতে বসতে অপমান করত। কিন্তু সব কিছু শোনার পরও মুখ বন্ধ করে থাকতো পূজা। এমনভাবে কিছুদিন কেটে যায়। দুই জায়ে তাদের মধ্যে কথা বলতে থাকে। দিদি, ওই ছোট জাতের মেয়ের সাথে একই বাড়িতে থাকতে আমার একদম ভালো লাগছে না। মনে হয় যেন এখান থেকে আমি বাড়িতে চলে যাই। তুমি বলো না দিদি, আমরা কত বড় ঘর থেকে এসেছি, তারপরেও এই ছোট জাতের মেয়ের সাথে আমাদেরকে থাকতে হচ্ছে। আমারও একদম ভালো লাগছে না। বাইরে ঘাটে মুখ দেখাতে পারি না, সব সময় সবার মুখ থেকে শুনতে হচ্ছে কথাবার্তা। আমারও একদম ভালো লাগছে না। একটা কাজ করি, মায়ের কাছে গিয়ে বলি ওদেরকে যেন এই বাড়ি থেকে বের করে দেয়, তাহলে যদি আমাদের বাড়ির একটু মান সম্মানগুলো ফিরে আসে। আর এমনিতে মা তো বারণ করেছিল যে ওই মেয়ের হাতে থেকে নাকি কোনো কিছু খাবে না, তাহলে ওই মেয়ে এই বাড়ির কোনো কিছু কাজ করে না, সব কিছু শুধু আমাদেরকে করতে হয়। আর রানীর মতো পায়ে পা তুলে শুধু খেতে থাকে। শোন মেজো, একটা কাজ করি, তার থেকে মায়ের কাছে গিয়ে বলি আমরা ওই মেয়ের সাথে একই বাড়িতে থাকতে পারবো না, মায়ের যা করার মাই করবে। হ্যাঁ হ্যাঁ দিদি, তাই চলো, এক্ষুনি মাকে গিয়ে বলতে হবে। ওই মেয়েকে আমার একদম পছন্দ হচ্ছে না আর। তারপর বড় বৌমা এবং মেজো বৌমা নমিতার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। তখন সে বলতে থাকে, দেখো বৌমারা, তোমরা যেটা বলছো সেটা নয় ঠিক আছে, ওই মেয়েকে তো আমার একদম পছন্দ না। কিন্তু দেখো, ওই মেয়েকে যদি এই বাড়ি থেকে বের করি, তাহলে আমার ছোট খোকা যে তার সাথে সাথে চলে যাবে। আর বাইরে গিয়ে কি করবে না করবে তার কোনো ঠিক নেই। কি করে বাড়ি থেকে বের করি বলো তো? মা, তাহলে কি ওই মেয়ে এই বাড়িতে সারাক্ষণ ঘোরাফেরা করবে আমাদের সামনে? এটা হাত দেবে ওটা হাত দেবে, আর ভালো লাগছে না মা। যা মান সম্মান ছিল তার তো সব চলেই গেছে, এবার যেটুকু বেঁচে আছে সেটুকুও চলে যাবে ওই মেয়ের কারণে। বৌমা, আমি কি বলি বলো তো, আমার যে চার হাত পা পুরো বাঁধা হয়ে আছে, আমি এদিকেও যেতে পারছি না ওদিকেও যেতে পারছি না। এই মেয়ে এসে আমার বাড়িটাকে পুরো একদম অসাদল করে দিয়েছে। মা, আপনি তো আপনার ছোট ছেলেকে বাড়ি থেকে বের করতে পারবেন না, আর ওই মেয়ে তো এই বাড়িতে ঝেঁকে বসে আছে, ও যাবে না। তার থেকে একটা কাজ করুন তো মা, আমাদের এই সংসার থেকে ওদেরকে আলাদা করে দিন, তাহলে ভালোই হবে। যেটুকু মান সম্মান আছে তবু তো বাঁচবে না কি? আর এমনিতে ওই মেয়ে আলাদা হলে বুঝবে যে একা একা থাকার জ্বালা কত। কিন্তু বৌমা, ওদেরকে এমনভাবে আলাদা করা কি ঠিক হবে? ওই মেয়ে কেমন রান্না বান্না পারে তার কোনো তো ঠিক নেই। আমার ছোট খোকাটা কি খাবে না খাবে তারও কোনো ঠিক নেই। তাহলে তুমি বলো, এমনভাবে কি আলাদা করা ঠিক হবে? মা, এটাই তো সুবর্ণ সুযোগ। আপনি একটা কাজ করুন, এই সুযোগটা একদম হাতছাড়া করবেন না। ওই মেয়েকে যদি আলাদা করে দেওয়া হয়, তার সাথে ভাইও আলাদা হয়ে যাবে। আর ভাই যখন দেখবে যাকে বিয়ে করে নিয়ে এসেছে সে ভালোভাবে রান্না বান্না করতে পারে না, কাজকর্ম করতে পারে না, তখন কিন্তু ভাই রেগে মেগে ওকে বাড়িতে দিয়ে আসবে। আর এটাই তো সুযোগ মা, তখন ভাইকে আমাদের কাছে নিয়ে আবার একটা নতুন বিয়ে দিয়ে দেবেন আপনি। হ্যাঁ মা, আমারও তো মনে হয় দিদি যেটা বলেছে সেটা একদম ভালোই বলেছে। এই সুযোগটা আপনি একদম হাতছাড়া করবেন না মা, এটাই করুন। হ্যাঁ বৌমা, তুমি কিন্তু কথাটা বেশ মন্দ বলনি, ভালোই বলেছ। তাহলে কিন্তু আমাদেরকে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। ঠিক আছে, আমি আজই আমার খোকার সাথে কথা বলবো। নমিতার মুখ থেকে এমন কথা শুনে তার দুই বৌমা খুব খুশি হয়ে যায়। রাতে যখন তার ছোট ছেলে বাড়িতে আসে, তখন তার ছোট ছেলে বৌমাকে বলতে থাকে, দেখ ছোট খোকা, একটা কথা বলি, তুই যে নিচু জাতের মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস সেটা তো আমার একদম পছন্দ হয়নি। তাই বলছি, তোদেরকে আমরা আর এখানে এমনভাবে বসে বসে খাওয়াতে পারবো না। এমনিতে তোর বউ কোনো সংসারে একটা কুটিও নাড়ে না, আর তোর বউয়ের হাতে তো জল আমরা স্পর্শও করবো না। তার থেকে তোরা আলাদাভাবে আলাদা হয়ে যা, তোরা আলাদা খাওয়া দাওয়া সব কিছু কর বাবা। কিন্তু মা, আপনি তো আমাকে কোনো কাজে হাত দিতে দেন না। আপনি বলেন যে আমার হাতের জল নাকি আপনি খাবেন না, যাতে আমি সংসারে কোনো কিছু জিনিসে যেন হাত না দিই। আমি নিচু জাতের মেয়ে বলে আপনি আমাকে অনেক অপমান করেন। একবার তো আমাকে কাজ করার সুযোগ তো দিন মা। এমনভাবে আলাদা করে দিলে যে আমরা পুরো সম্পূর্ণ আলাদা হয়ে যাব মা। এক সংসারে এতগুলো মানুষ থাকতে আমরা আমাদের মতো আলাদা থাকবো, এটা কি ভালো দেখায় মা? এই ছোট লোক মেয়ে ছেলে, আমি তোকে বলেছি কি আমার সাথে কথা বলতে? আমি আমার ছোট ছেলের সাথে কথা বলছি, তাহলে মাঝখানে তুই এসে কেন এরমভাবে কথা বলছিস? তাহলে কি তোর বাবা মা এইটুকু শিক্ষা পর্যন্ত দেয়নি নাকি? যখন দুটো মানুষ কথা বলে তার মাঝখানে কথা বলতে নেই?
মা, পূজা কি খারাপ কথা বলেছে? ও তো ভালোই কথা বলেছে। তাহলে তুমি ওকে এমনভাবে কথা কেন শোনাচ্ছ বলো তো? আর ছোট লোক কেন বলছো? ও এখন থেকে আমার বউ, আমার স্ত্রী, বুঝেছো? তাই ও এই বাড়িরই বউ, তাই ওকে সম্মান করতেও শেখো মা। তুমি যেমন তোমার দুটো বৌমাকে ভালোভাবে মাথায় করে রেখেছো, একে তো মাথায় করে রাখতে পারোনি। অন্তত একটু সম্মানটুকু দাও। বাবা ছোট খোকা, আমি তোকে এত ছোটবেলা থেকে এত ভালোবেসে বড় করে তুললাম, আর তুই কি না আমার যে কষ্ট না দেখে দুদিনের একটা মেয়েকে তুই এত ভালোবেসে ওর কষ্টটাকে বুঝছিস? বাবা খোকা বাবা। দেখো মা, তুমি যেটা অন্যায় করেছো আমি সেটা বলেছি। আর হ্যাঁ, তুমি বলছো যে আমরা আলাদা হয়ে যাব। ঠিক আছে, আমরা আলাদাই থাকবো। আর আমাদের সাথে তোমরা সম্পর্ক রাখলে রাখবে, না রাখলে না রাখবে মা, তবু আমি আমার স্ত্রীকে কখনো ছাড়তে পারবো না। এইসব কথা বলে রাহুল এবং রূপা তাদের নিজেদের ঘরে চলে যায়। পরের দিন সকাল থেকে তারা আলাদাভাবে রান্নাবান্না করে তাদের মতো করে খেতে থাকে। এই সব কিছু দেখে তারা দুই বৌমা খুব আনন্দ পায়। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে কুয়া থেকে জল আনতে গিয়েছিল রূপা প্রথম। তারপর তাদের বড় বৌমা এবং মেজো বৌমা জল আনতে আসে, আর রূপাকে দেখে বলতে থাকে, এই শোন, আগে আমাদের জল নিতে দে, তারপরে আমাদের যখন সব জল নেওয়া হয়ে যাবে লাস্টে তুই জল নিবি, বুঝেছিস? কেন কেন তোমরা আগে জল নেবে? তোমাদের থেকে তো আগে আমি এসেছি, তাহলে আগে আমি জল নেব, তারপর তোমরা নেবে। তোমরা কেন আমার থেকে আগে নেবে বলো তো? এই শোন ছোট লোক মেয়ে ছেলে, একদম আমাদের মুখে মুখে একদম কথা বলবি না, বুঝেছিস তো? কারণ আমরা চাই না যে তুই আমাদের থেকে আগে জল নে, যেন তোর না স্পর্শ কোনো জায়গায় না পড়ে, তোর ছোঁয়া পড়লে সেটা অসহ্য হয়ে যাবে। তাই আগে আমরা জল নেব, তারপর তুই জল নেবি। যদি বেশি কথা বলেছিস না, তারপর তোর দবা খাইয়ে দেবো, বুঝেছিস তো? দেখো দিদি, তোমরা সবসময় এমনভাবে আমাকে অপমান করতে থাকবে না। আমার এগুলো একদম পছন্দ হয় না। তোমরা যেমন মানুষ, আমিও মানুষ। তোমার গায়ে যেমন লাল রঙের রক্ত বইছে, আমার গায়েও লাল রঙের রক্ত বইছে। তারপরে আমি আর আলাদাটা কোথায় বলো তো? তোমরা সবসময় এমনভাবে আমাকে কথা শোনাতে থাকো, ছোট করতে থাকো। আমি কি মানুষ নই নাকি? দেখো দিদি দেখো, আলাদা হয়ে মুখে যে খুব বুলি ফুটেছে। বাবা, তা এত বুলি কোথা থেকে শিখে আসিস বলতো দেখি? নিজের বাপের বাড়ি থেকে কি সব কিছু শিখে আসিস নাকি? শোন, আমাদের সামনে এইসব নাটক একদম করবি না। তোর নাটক শোনার মতো আমাদের কোনো ইচ্ছা নেই। চল দেখি, আগে আমাদের জল নিতে দে, তারপর তুই জল নিবি। হ্যাঁ হ্যাঁ, দেখ বাজে মেয়ে ছেলে, তোর সাথে কথা বলার মতো আমাদের কোনো ইচ্ছা নেই। একটা বাড়িতে থাকি, অনেক কষ্ট করে থাকি, তোর মুখ দেখা যে আমাদেরও পাপ। তাই বলছি, সরে যায় এখান থেকে। আমরা আগে জল নিয়ে চলে যাব, তারপর তুই জল নিবি। তুই যদি আমাদের থেকে আগে জল নিয়েছিস না, তোকে এখান থেকে যেতে দেব না, মনে রাখিস। রূপা তার দুই জায়ের এমন কথা শুনে তার অনেক খারাপ লাগে। সবার সামনে এমনভাবে কথা শোনাচ্ছিল, তখন সে আর কোনো কিছু না কথা বলে সরে যায়। তারপর ওদেরকে জল নিতে দেয়। তারপর ও সবার শেষে জল নিয়ে বাড়ি ফিরে আসে। চলো না, আমরা দুজন এখান থেকে অনেক দূরে চলে যাই, যেখানে আমাদেরকে কেউ চিনবে না, জানবে না, আমাদের আপনজনরাও আমাদেরকে দেখতে যাবে না। সেখানে আমরা দুজন ভালোভাবে দুজনের মতো থাকবো, অনেক ভালো সুখে থাকবো। আমরা খুব খুশিতে থাকবো। এখানে যে আমার দম বন্ধ হয়ে আসছে। কি হয়েছে রূপা? আজ পর্যন্ত আমি তোমাকে কখনো চোখে জল দেখিনি। আজকে যে তুমি এমনভাবে কান্নাকাটি করছো, এমন তো কোনো কিছু ঘটনা ঘটেছে। তা না হলে তুমি তো এমনভাবে ভেঙে পড়ার মেয়ে নয়। কি হয়েছে বলো তো দেখি। তারপর রূপা রাহুলকে সব ঘটনা খুলে বলে, তার দুই যা তার সাথে কি ব্যবহার করেছে না করেছে। সব শুনে রাহুল অনেক অবাক হয়ে যায়। তারপর বলতে থাকে, এইসব তুমি কি বলছো? বৌদিরা তোমাকে এমনভাবে অপমান করেছে সবার সামনে? না না, এটা মেনে নেওয়া যায় না। সব সময় এমনভাবে তোমাকে অপমান করতে থাকবে সবার সামনে, এটা আমি চুপ করে থাকবো না। চলো, এক্ষুনি চলো, আমি এক্ষুনি দাদা বৌদিদের সাথে কথা বলবো। না না, তোমাকে এখন যেতে হবে না। এখন যদি তুমি গিয়ে কথা বলো, তাহলে ওরা এটাই ভাববে যে আমি তোমার কানে মন্তর দিচ্ছি, তোমাকে ঝগড়া করার জন্য পাঠিয়েছি। আবার আমাকে অনেক কথা শুনতে হবে। তুমি যেও না, তুমি ঝগড়া করে কোনো লাভ হবে না। যারা বলার দরকার তারা তো এমনিতেই বলবে। তোমাকে যেতে হবে না গো, তুমি এরকমই থাকো। কিন্তু রূপা, এমনভাবে চলতে থাকলে তো হয় না। তুমি কত সহ্য করবে? আর এমনভাবে ছোট জিনিসগুলোকে যদি আমরা না দেখি, তাহলে একটা সময় অনেক বড় ঘটনা ঘটতে পারে।
আমিও দেখতে চাই ওরা কত বলবে। বলতে বলতে তো একদিন মুখ ব্যথা হয়ে যাবে, আর সেই দিন তো চুপ হয়েই যেতে হবে। আমিও শুনে যেতে চাই যে ওরা কতটা নিচে নামতে পারে। এমনভাবে দিন কাটতে থাকে, আর অন্যদিকে মেজ বৌমা শুধু রূপচর্চা করতে থাকে। আর সে বাড়ির কোনো কাজ করতো না, প্রায় সময় বড় বৌমা সব কাজ করত। এমনভাবেই দুই বৌমার মধ্যে ঝগড়া লেগে যায়। মেজো, সব সময় কি রূপচর্চা করতে থাকবি নাকি? যা, আজকের রান্নাটা তুই কর। আর এমনিতে আমার শরীরটা যেন কেমন খারাপ খারাপ লাগছে, আজকেকার রান্নাটা তুই করে দে তো দেখি। কি বলছো দিদি, আমি করব রান্না বান্না? না না, আমি এখন রান্না বান্না করতে পারবো না। আর জানোই তো আমার গায়ের রঙটা কেমন সোনার মতো চকচকে, আর এই রূপ নিয়ে যদি আমি রান্না বান্না করতে যাই, আমি যে কালের জিউল হয়ে যাব। না না দিদি, তুমি আজকে রান্না বান্না করে নাও। আর এমনিতে আমি তো বাড়ির সব কাজ সারি। সে আমার জানা আছে তুই বাড়ির কত কাজ করিস, বাড়ির একটাও কুটি নাড়িস না, সব সময় আমি সব কাজ করে যাই। দেখ, আমি কাউকে এমনভাবে বসে বসে খাওয়াতে পারবো না। দেখো দিদি, আমি মানছি তুমি একটু বাড়ির বেশি কাজ করো, তা বলে আমাকে এমনভাবে কথা শোনাবে না কিংবা চোখ রাগাবে না। তোমার চোখ দেখে আমি ভয়ও পাই না। একটা কথা বলছি দিদি, আমি এখন রান্না বান্না কিছুই করব না, যা করার তুমি করে নাও। আর তখন সেখানে তার শাশুড়ি মা চলে আসে। আরে কি হয়েছে বৌমারা, তোমরা এমনভাবে নিজেদের মধ্যে ঝগড়া কেন করছো? সেই কখন থেকে দেখতে পাচ্ছি তোমরা চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছ। কি হয়েছে বলো তো দেখি। দেখুন মা, সংসারে তো সব কাজ আমিই করি, ছোট তো সবসময় রূপচর্চা করতে ব্যস্ত থাকে। আর আজকের আমি ওকে বলেছি রান্না বান্নাটা করতে, আমার শরীরটা খারাপ লাগছে, বলছে নাকি ও কিছুই করবে না। ও নাকি আগুনের সামনে গেলে নাকি কালো হয়ে যাবে, ওর নাকি সোনার মতো গায়ের রং। এইসব তুমি কি বলছো মা? এই সংসারটা যে তোমাদের, তাহলে তোমরা দুজন তো মিলে মিশে ভালোভাবে সংসারটাকে আঁকলে রাখবে। তাহলে তোমরা যদি এমনভাবে ঝগড়া করো কিভাবে চলবে বলো তো? আর তুমি এইসব কি কথা বলছো বলো তো? এই সংসারের মধ্যে থাকতে গেলে তো কাজকর্ম করতে হবে, তা বলে তুমি কোনো কাজ না করবে, সেটা কি করে হয় বলো তো মা? দেখুন মা, আমি অত কারো জ্ঞান শুনতে পারবো না। আমি একটা কথা বলছি, আমাদের হাঁড়ি আলাদা করে দিন, আমরা সবার মতো যে যার মতো আলাদা থাকবো, আলাদা হয়েই খাবো, সব থেকে ভালো হবে। এতজনের রান্না আমি একা করতে পারবো না কখনো, আলাদা করে দিন আমাদেরকে। হ্যাঁ মা, এটাই ভালো হবে। আপনি তার থেকে সবাইকে হাঁড়ি আলাদা করে দিন, যে যার মতো সংসার সেই করবে, এটাই ভালো হবে মা। এইসব তোমরা কি বলছো বৌমারা? হাঁড়ি আলাদা করে দেবো মানে? এমনভাবে আলাদা হয়ে যেও না মা। দেখুন মা, এমনভাবে আমার আর ভালো লাগছে না, আমি আলাদা হতে চাই, আর আমাকে আলাদা করে দিন তো, আমি আমার বরকে নিয়ে আলাদা হয়ে যাব। দুই বৌমা যখন একান্ত আলাদা হয়ে যাওয়ার কথা বলছে বারবার, তখন নমিতা মেনে নেয়, আর তখন বলে দেয় যে ঠিক আছে, তোমরা তোমাদের মতো আলাদা থাকতে পারো। পরের দিন দুপুরবেলা নবিতা তার বড় বৌমার ঘরে গিয়ে বলতে থাকে, বড় বৌমা, আজ যে এত বেলা হয়ে গেছে, এখনো পর্যন্ত তুমি যে আমাকে ভাত খেতে দাওনি মা। আমার যে খুব খিদে পেয়েছে, আবার তো ওষুধও খেতে হবে। মা, আমাকে দুটো খেতে দাও এবার। না মা, আমি তো আপনার জন্য রান্না করিনি, আর আমি আমার বরের জন্য আমার জন্য রান্না করেছি, আপনার জন্য কোনো রান্না করিনি। কাল তো আপনি সবাইকে আলাদা করে দিয়েছেন, তাহলে তাহলে আমরা কিভাবে আমরা রান্না করব বলুন তো? এইসব তুমি কি বলছো বড় বৌমা? কাল তো তোমরা এইটা নিয়ে ঝগড়া করছিলে, আলাদা হয়ে যাবে আলাদা হয়ে যাবে, তাই জন্য অবশেষে আমি আলাদা করে দিলাম। কিন্তু আমি এবার খাওয়া দাওয়া করব কি করে, তোমরা যদি তোমাদের নিজেদের মধ্যে রান্না বান্না করে ফেলো? দেখুন মা, একটা কথা বলছি, যা হওয়ার হয়ে গেছে, আর এখন আমরা আলাদা হয়ে ভালো শান্তিতে আছি। আপনি আপনারটা দেখে নিন, আর আমি আপনার জন্য কোনো রান্না বান্না করতে পারবো না আর। নমিতা তার বড় বৌমার মুখ থেকে এমন কথা শুনে তার খুব খারাপ লাগে। এ কি মা, আপনি আমার ঘরে কেন এসেছেন? আপনার কি কিছু দরকার আছে? হ্যাঁ মেজ বৌমা, আমারই খুব জোরে খিদে পেয়েছে, তুমি আমাকে দুটো খেতে দাও মা। আমার যে আবার ওষুধ খেতে হবে, জানোই তো ভাত না খেলে ওষুধ খাবো কি করে। কিন্তু মা, আমিও তো আপনার জন্য কোনো রান্না বান্না করিনি, তাহলে? আর আপনি তো জানেন আমি কত বড় কুঁড়ে, আমি নিজের জন্য ঠিকভাবে রান্না বান্না করতে পারি না, আর আপনার জন্য কিভাবে রান্না বান্না করব বলুন তো মা? আমার দ্বারা এসব সম্ভব না। আপনি একটা কাজ করুন, আপনার বড় বৌমার ঘরে যান।
কিন্তু মেজো বৌমা, আমি যে এক্ষুনি বড় বৌমার ঘরে থেকেই তোমার ঘরে আসলাম। প্রথম তো বড় বৌমার ঘরেতে গিয়েছিলাম, কিন্তু ও যে আমার জন্য কোনো রান্না বান্না করেনি। তুমি আমাকে দাও না মা দুটো খেতে। তাছাড়া একটা কাজ করো, চলো মা, তুমি রান্না করবে, চলো, আমি তোমাকে নয় একটু সাহায্য করে দেব। না না মা, আমি এখন রান্নাঘরে যেতে পারবো না। আর ওইসব রান্নাবান্না করতে তো এমনিতে আমার ভালোই লাগে না, আপনি তো আগে থেকেই জানেন। তাহলে ওইসব আমি এখন করতে পারবো না। আপনি একটা কাজ করুন, এখান থেকে যান তো। আর হ্যাঁ, যদি খাবার কিছু না থাকে আপনার ছোট বৌমার ঘরে গিয়ে যান। তারপর নমিতা তার মেজ বৌমার মুখ থেকে এমন কথা শুনে তার আরও খারাপ লাগে। তারপর সে তার নিজের ঘরে চলে আসে। সে সেদিন আর কোনো কিছু খায়নি। পরের দিন সকালে নবিতা সেই পাড়ার মালতী কাকিমার সাথে কথা বলতে থাকে। কি রে নবিতা, তোর আজকের মুখটা এত শুকনো শুকনো কেন লাগছে রে? কি হয়েছে বল না রে। তোকে আর কি বলি রে মালতী, সব যে আমার কপাল। কাল থেকে আজ পর্যন্ত আমি দাঁতে কোনো কুটি কাটেনি। আমার যে খুব জোরে খিদে পেয়েছে। দুই বৌমা হাঁড়ি আলাদা করে নিয়েছে। আমাকে কেউ রান্না বান্না করে খেতেও দিচ্ছে না। আমাকে বলে দিয়েছে যে আমার জন্য আর কোনো রান্না বান্না করতে পারবে না। দেখ নবিতা, তোকে একটা কথা বলি, এটা তো হাওয়ারই ছিল। আর এমনিতে তুই তো জানিস তোর বৌমা দুটো শুধু রূপচর্চা করতে ব্যস্ত থাকে আর অহংকার। বড় বাড়ি থেকে নিয়ে এসেছি বলে তাদের যে মাটিতে পা পড়ে না। আর এমনিতে তুই সবসময় বলিস যে তোর ছোট বৌমা নিচু জাতের মেয়ে। একবার তার কাছে গিয়ে দেখ রে, সেই হচ্ছে তোকে সাথ দেবে রে। মালতী রে, কি করব না করব কিছুই বুঝতে পারছি না। আর আমার এত অহংকার ছিল, আজকে সব কিছু ভেঙে গেল রে। আমার তিনটে বৌমা সব হাঁড়ি আলাদা হয়ে গেছে, আর একা বাড়িতে আমি পড়ে আছি। সত্যি এই জীবন যে আর রাখতে ভালো লাগছে না। তুই একটা কাজ কর রে নবিতা, তুই তোর ছোট ব্যাটার কাছে যা। তোর ছোট ব্যাটা দেখবি তোকে খুব কাঁড়োর জন্যেতে রাখবে। আর তোর ছোট বৌমা এমনিতে নে খুব ভালো, মাঝে মাঝে তো আমাদের বাড়িতে আসে, কথাবার্তাও বলে। কিন্তু খুব ভালো রে তোর ছোট বৌমা, মনের দিক থেকে অনেক নরম মনের মেয়ে রে। তারা এমনভাবে দুজন কথা বলতে থাকে, আর পিছন থেকে এই সব কথাবার্তা শুনছিল নমিতার ছোট বৌমার রূপা। আর সব কিছু শুনে তার খুব খারাপ লাগে। মা, আমি যে আপনার জন্য খাবার নিয়ে এসেছি। শুনেছি কাল থেকে আপনি কিছুই খাননি। তাড়াতাড়ি এই খাবারটা খেয়ে নিন তো। আপনার যে আবার তো অনেক ওষুধ খেতে হবে। আপনার যে শরীরও খারাপ, এমনভাবে না খেয়ে থাকলে আরও যে শরীর খারাপ হয়ে যাবে মা। এই মেয়ে, তোমাকে কে বলেছে আমি কাল থেকে কিছুই খাইনি? আর তুমি আমার ঘরে আসার সাহস তোমাকে কে দিয়েছে? তোমার ভাত আমি খাবো না, এখান থেকে নিয়ে চলে যাও। মা, আমি জানি, আমি সব কিছু জানি মা। মা, আপনি তো আমার ওপর রেগে আছেন, আমার সাথে কথা বলতে চান না। কিন্তু ভাত কি কোনো ক্ষতি করেছে আপনার? তাহলে ভাত তো লক্ষ্মী, যেটা অন্ন আমাদের মা লক্ষ্মীই দেয়। তাহলে ভাতের ওপর কেন রাগ করবেন? মা, এখন সব রাগগুলো একটু পাশে রেখে ভাতগুলো খেয়ে নিন তো মা। আপনার শরীরটাকে তো বাঁচাতে হবে, আপনাকে যে সুস্থ থাকতে হবে মা। রূপা তার শাশুড়ি মাকে অনেকবার বলার পর তারপর তার শাশুড়ি মা সেই ভাতগুলো খেতে থাকে। পরের দিন সকালে নবিতা তার ছোট বৌমার কাছে গিয়ে বলতে থাকে, তুমি কি আমার জন্য চাল বসিয়েছো? তাহলে যে আমাকে দুপুরবেলা দুটো খেতে দিতে পারবে। মা, আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। আমি যে চাল নিয়েছি আপনার জন্য, আমি জানি আপনি খাবেন, তাই জন্য আমি চাল নিয়েছি। আর হ্যাঁ, আজকেকার পর থেকে আপনার খাওয়ার কোনো চিন্তা হবে না। আমি সময়ে সময়ে আপনাকে খেতে দিয়ে আসবো। দেখো ছোট বৌমা, আমি যে তোমার সাথে যা ব্যবহার করেছি তা অনেক খারাপ ব্যবহার করেছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখো, আমি যাদেরকে নিয়ে এত গর্ব করতাম আজ তারাই আমার থেকে দূরে সরে গেছে। আর তোমাকে কত না কথা শুনিয়েছিলাম, আমি তোমাকে একদম পছন্দ করতাম না। আর সেই তুমিই আমার কাছে আছো, তুমি আমাকে সাথ দিচ্ছ, আমার পাশে আছো মা। বা, আগে যা হওয়ার হয়েছে সেগুলো আপনি ভুলে যান তো। এখন নতুন করে সব কিছু শুরু হচ্ছে, তাহলে এগুলো নিয়েই থাকুন মা। পুরনো জিনিস মনে না করাই ভালো হবে। ওগুলো যত মনে করবেন তত নিজে থেকেই খারাপ লাগবে মা। এখন আমরা সবাই মিলে একসাথে মিলেমিশে থাকবো, খুব আনন্দে কাটাবো জীবন। মা রে, আমি তোকে যে নিচু জাত বলে অনেক অপমান করেছি রে মা। কিন্তু তখন যে আমি অহংকারী ছিলাম, এটাই ভাবতাম যে তোরা আমাদের থেকে অনেক নিচে।
কিন্তু এখন বুঝতে পারছি রে মা, এই জাত বলে কোনো কিছু হয় না রে মা। মানুষের মনুষ্যত্বটা সব থেকে বড় রে মা। মা, আমি তো আগেই বলেছিলাম এইসব কথা ভুলে যান। আসুন তো, আমরা বসে বসে এখন একটু কথা বলি, তাহলে দেখবেন আপনারও ভালো লাগবে আর আমার তো খুব ভালো লাগবে মা। নবিতা তার ছোট বৌমাকে মেনে নেয় এবং তাকে আর কোনো অপমান করে না, তাকে নিজের মেয়ের মতো করে রাখে। তারপর থেকে তারা অনেক হাসি খুশিতে জীবন কাটাতে থাকে।